স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতে করোনা প্রসঙ্গ। দেশে করোনা রোগীর ৮০% ভারতীয় বা ডেল্টা ধরন। ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এমন মত দিয়েছে সরকারের রোগতত্ত্ব বিভাগ IEDCR। এক প্রতিবেদনে তারা জানিয়েছে এর ১০% দক্ষিণ আফ্রিকা বা বেটা ধরনের সন্ধান মিলেছে। প্রতিবেদনে তারা আরও বলছে, সংগৃহীত নমুনার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগৃহীত ১৬টির মধ্যে ১৫টি, গোপালগঞ্জ থেকে ৭টির মধ্যে সবকটি, খুলনা থেকে ৩টির মধ্যে সবকটি এবং ঢাকা থেকে ৪টির মধ্যে ২টিতে ডেল্টা বা ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এছাড়া দেশে ভারতীয় ধরনের সামাজিক সংক্রমণ এরই মধ্যে সংগঠিত হয় বলে প্রমাণ মিলেছে। আক্রান্ত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ৯ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৫ জন। শুক্রবার রেকর্ড ছাড়িয়েছে মৃত্যু। এদিন হাসপাতালটিতে মারা যান ১৬ জন। কঠোর লকডাউন ছাড়া অবস্থা নিয়ন্ত্রণে নেওয়া কঠিন হবে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী ও আশেপাশের জেলাগুলোতে সংক্রমণ এখনো আগের মতোই, তবে বেড়েছে মৃত্যু। গত ৯ দিনে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৫ জন। মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে বৃহস্পতিবার। এদিন হাসপাতালটিতে মারা গেছেন ১৬ জন। এর আগে ৩০ মে ১২, ২৮ মে ও ৩ জুন ৯ জন করে মারা যান। আমাদের স্যাম্পলের হারও যেরকম বাড়ছে, পজিটিভিটির হারও সেভাবেই বাড়ছে এবং লোকজনের মধ্যে যদিও লকডাউন দেয়া হয়েছে, কিন্তু লোকজনের মধ্যে সেরকম সচেতনতা দেখা যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের রোগী যারা আসতেছে তারা কিন্তু এই জন্য কিন্তু একটু ওদের মৃত্যুর রেটটা একটু বেশি। ওরা অনেক দেরিতে আসে, স্যাচুরেশন অনেক কমে যাওয়ার পরে হয়তো চিন্তা ভাবনা করছে যাবো কি যাবো না, কিন্তু পরের দিন যখন দেখাচ্ছে আর কন্ট্রোল করতে পারছে না তখন চলে আসছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় আক্রান্ত বাড়ছে। এ কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগী ভর্তি বাড়ছে প্রতিদিন। শুক্রবার হাসপাতালটিতে ভর্তি ছিলেন ২২৫ জন, যা সক্ষমতার চেয়ে বেশি। আমরা ধরে নিচ্ছি যে ইন্ডিয়ান ভ্যারাইটির ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্ত রোগীগুলো যখন খারাপ হচ্ছে তখন চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে যেহেতু আইসিইউ বেড নাই বা হাই ফ্লো অক্সিজেনের সুবিধাটি নাই, সেই রোগীগুলো কিন্তু সরাসরি রাজশাহী ট্রান্সফারে আসছে। রোগীর পরিমাণ যে পরিমাণ বাড়ছে এতে আসলে আমাদের রোগীর যে স্যাটিসফ্যাকশন দিয়ে চিকিৎসা করাটা সম্ভব হচ্ছে না। কঠোর লকডাউন ছাড়া সংক্রমণ ও মৃত্যুর এই মিছিল কমিয়ে আনা কঠিন বলছেন জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা। এখন যে লকডাউনগুলো চলছে, এই লকডাউন নামটাই কিন্তু বিতর্কিত হয়ে গেছে। লকডাউন মানে মানুষকে ঘরবন্দি করে রাখা। ঘরে রাখার জন্য যে ধরনের উপকরণ দরকার সেটা কিন্তু সরকারকে কিন্তু নিশ্চিত করতে হবে। এছাড়া এই যে আমাদের যে মৃত্যুর মিছিলে প্রতিদিন যে সংখ্যাটি বাড়ছে, এটি কোনোভাবে কমানো সম্ভব না। গত বছর করোনা রোগীদের চিকিৎসায় 2টি বিশেষায়িত হাসপাতাল নেওয়া হয়েছিল, এবার এখনো নেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার থেকেই সেই উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে খুলনা নগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর এবং রূপসা উপজেলায় 1 সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা চলবে আগামী 10 জুন পর্যন্ত। জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সেবা ব্যতীত ওইসব এলাকার সকল দোকানপাট, মার্কেট, শপিং মল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল রেস্তোরাঁগুলো প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। সন্ধ্যার পর রাস্তার মোড়ে বা কোনো স্থানে একের অধিক কেউ অবস্থান করতে পারবে না বা একসঙ্গে চলাফেরা করতে পারবে না। প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউনের দ্বিতীয় দিন আজ। পৌরসভায় 23টি ও নিয়ামতপুর উপজেলার 18টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। শনিবার থেকে সাতক্ষীরা জেলায় 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এবারের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি বিনিয়োগ বাড়বে, তবে অর্থনীতিবিদরা বলছেন করোনা মোকাবেলায় আরও বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন ছিল। বাজেট বড় হলেও বাস্তবায়ন কতটুকু হবে তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
তাদের মতে বাজেট বাস্তবায়নে প্রয়োজন জবাবদিহিতা, দক্ষতা আর সততা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। জাতীয় সংসদে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উত্থাপিত হলো ৩ জুন। স্বাধীন বাংলাদেশের ৫০তম এই বাজেট ৬,০৩,৬৮১ কোটি টাকার। এনবিআর থেকে ৫৪% বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও কাটছে না দেশি বিদেশি ঋণ নির্ভরতা। রয়েছে ২,১৪,৬৮১ কোটি টাকার ঘাটতি। নতুন অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.২%। আলোচিত স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বরাদ্দ ৩২,৭৩১ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৪২%। আর করোনা মোকাবেলায় বরাদ্দ ১০,০০০ কোটি টাকা। কর্মসংস্থানের বিষয়টি নতুন বাজেটকে ব্যবসা বান্ধব বলে মনে করছেন ব্যবসায়ীরা। পুঁজিবাজারের তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর ২.৫% কমানোয় সন্তুষ্ট তারা। তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান হবে ১০ লাখ মানুষের। তবে কর্মসংস্থানের বিষয়ে আরো সুস্পষ্ট দিক নির্দেশনার প্রয়োজন ছিল বলে মত তাদের। দেশীয় উদ্যোক্তারা আসলে বিনিয়োগ না করে তাহলে কর্মসংস্থান হবে না। করোনার মধ্যে ঝুঁকি নিতে হলে আমাদের বাজেটে ওই ধরনের একটা লুক্রেটিভ আমার মনে হয় একটা থাকা দরকার, প্রস্তাবনা থাকা দরকার, গভর্নমেন্টের বাজেট থাকা দরকার, যেখান থেকে মানুষ উৎসাহিত হয় নতুন করে বিনিয়োগ করার জন্য। একটা অর্থনীতি বান্ধব এবং ব্যবসা বান্ধব সাহসী বাজেট। করের হারগুলো কমেছে, এটা অত্যন্ত একটা ভালো জিনিস এবং এই ধারা চলতে থাকলে আমাদের যে রিজনালি আমরা হয়তো একটা কম্পিটিটিভ ট্যাক্স লেভেলে পৌঁছে যাব। অর্থনীতিবিদরা বাজেট বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার ক্ষেত্রে যেই ধরনের সংস্কার এবং সুশাসনের দরকার, এই জায়গাগুলোতে আরো বিনিয়োগ করা, রেজাল্ট বেসড মনিটরিং এর কথা বলা হয়েছিল বাজেটে, সেগুলো বাস্তবায়ন করা। এখানে দুর্বলতা, বাস্তবায়নের দুর্বলতা এবং অনুমিতির দুর্বলতা, এই দ্বিবিধ দুর্বলতা আমরা পর্যবেক্ষণ করছি। বাজেট বাস্তবায়নে জবাবদিহিতার কথা বলছেন ব্যবসায়ী নেতা এবং অর্থনীতিবিদ উভয়ই। আমাদের জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত দেশীয় বিনিয়োগ উৎসাহিত হবে না, বিদেশি বিনিয়োগ হবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দেশি পণ্যের প্রসারে যে কর অব্যাহতি দেওয়া হয়েছে তাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাজেট পর্যালোচনা করা হয়। এ সময় নির্বাহী পরিচালক জানান, এই বাজেটের সবচেয়ে চ্যালেঞ্জ হতে পারে রাজস্ব আদায়। এছাড়া চলমান প্রকল্পে অর্থ বরাদ্দ অব্যাহত না রেখে নতুন নতুন প্রকল্প নেওয়াকেও সমালোচনা করেছে সিপিডি। চলমান প্রকল্প, সেই চলমান প্রকল্পের যে বরাদ্দ সেটা কিন্তু কমেছে এবং ক্যারি ওভার প্রকল্প সেইগুলো চলে যাচ্ছে, যে মানে সামনের দিকে যাবে, সেগুলো কিন্তু সেখানে বরাদ্দ বেড়েছে। যেগুলো প্রকল্প প্রায় শেষ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু কিছু অর্থ দিয়ে খুব দ্রুত শেষ করা উচিত, কারণ এখানে যত দেরি হবে তত কিন্তু প্রকল্পের ব্যয় বাড়তে থাকবে। এইরকম প্রকল্পগুলিকে দ্রুত বরাদ্দ দিয়ে ছাড় করা উচিত। কিন্তু আমরা দেখছি যে এই কনক্লুডিং শেষ হয়ে যাওয়ার অবস্থায় যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে আসলে সেগুলোর শেয়ার, সেগুলোর বরাদ্দ একেবারে স্থবির বলা যায়, সেটা 26%। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে শব্দমালার মাঝেই ভাওতাবাজি বলে অভিহিত করেছে বিএনপি। দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক বাজেট। তিনি দাবি করেন, করোনা কালেও সামাজিক সুরক্ষার নামে মানুষের সাথে ভাওতাবাজি করা হচ্ছে। করোনার টিকা প্রদানের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি এই বাজেটে। যা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া কিছুই নয়। প্রস্তাবিত বাজেটে জনগণকে কোভিডের মহাসংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই। এটা দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। জনগণের সমর্থনবিহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 50তম বাজেট সময় উপযোগী, ব্যবসা বান্ধব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ভালো কিছু চোখে দেখে না। দলীয় পরিচয় শেখ হাসিনার কাছে কোনো অপরাধীর
ঢাল হতে পারেনি এ পর্যন্ত। কাজেই আর আপনারা কেউ অযাচিত হস্তক্ষেপ করবেন না। যে যে ইউনিটের দায়িত্বে যারা আছেন তারা নিজেরা বসে সেই ইউনিটের অধীনে যে কর্মকাণ্ড সেটা পরিচালনা করবেন। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিও থেকে বিশেষ ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে তার রক্তে যে ইনফেকশন হয়েছিল সেটি দূর হয়েছে, আর যেন সংক্রমণ না হয় তাই বিশেষ ক্যাবিনে নেওয়া হয়েছে। তবে তার হার্ট, কিডনি এবং লাংস এখনও ঝুঁকিপূর্ণ নয় বলে জানান তিনি। ইনফেকশনটাকে তারা দূর করতে সক্ষম হয়েছে এবং যেহেতু ওখানে এই সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সেই কারণে ওনারা তাকে এখন এই বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন। ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। তার আমরা এর আগের দিনও আমরা বলেছি আপনাদেরকে যে তার হার্ট, বিশেষ করে হার্ট, কিডনি, লাংস, এই তিনটা কিন্তু তার ঝুঁকির মধ্যে আছে। তথ্য প্রযুক্তির সহজলভ্যতার কারণে দেশে বিভিন্ন বয়স এবং শ্রেণীর মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমগুলোতে এই অপরাধের প্রবণতা বেশি। সিআইডি প্রধান নিউজ 24-কে বলেন, সাইবার মনিটরিং এর উপর নজরদারি বাড়ানো হয়েছে। বিস্তারিত মৌ খন্দকারের রিপোর্টে। বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এই ধরনের সাইবার অপরাধের এখনো প্রধান শিকার নারী। তবে জঙ্গিরাও এই মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহ ও হুমকি দিচ্ছে। এই মাধ্যম ব্যবহার করছে প্রতারকরাও। নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান বলেন, তারা সাইবার ক্রাইমের বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছেন। সাইবার ক্ষেত্রে, ক্রাইমের ক্ষেত্রে আমরা দুভাবে ডিল করি। একটা আমরা নিজেরাই করে থাকি, মনিটর করে থাকি, আরেকটা আমরা যখন কোনো কমপ্লেইন পাই। তো মনিটরিং আমরা নিজেরা যেমন করে থাকি, আমাদের পুলিশের আবার আরও কয়েকটা এজেন্সি আছে, তারাও করে থাকে। আমাদের মধ্যে আবার নেটওয়ার্কিং করা আছে। সহিংস উগ্রবাদ, গুজব, রাজনৈতিক অপপ্রচার, মিথ্যা সংবাদ, গ্যাং কালচার, আত্মহত্যা, পর্নোগ্রাফি, সাইবার বুলিং, জালিয়াতি, চাঁদাবাজি, পাইরেসি, আসক্তির সবই হচ্ছে। শিশুদের হাতে স্মার্টফোন দিয়ে দেওয়ার পর সেখানে কার্টুন দেখার নামে কুরুচিপূর্ণ কন্টেন্ট দেখানো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। মানুষকে আননেসেসারি উস্কানি দিচ্ছে। একটা উস্কানিমূলক, আপনাকে মোটিভেশনাল কথাবার্তা বলা উচিত। উস্কানি দেওয়াটা তো ইনসাইটমেন্ট, তো দিস ইজ অ্যান অফেন্স অ্যাজ ওয়েল। সো এটা তো করা যাবে না। কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করে কতিপয় বিকৃত মানসিকতার ফেসবুক ব্যবহারকারীরা। এমনকি ফেসবুকে প্রতিপক্ষকে হেয় করতে মিথ্যা ও ভুয়া খবরও ছড়ানো হয়। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। আইন যেটা পারমিট করে না, তো সেরকম কোনো কিছু যখনই আমরা দেখি, আমাদের নজরে আসে, তখনই আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। আর এটা হতে পারে, অনেকে দেখেছি আমরা অ্যান্টি স্টেট কথাবার্তা বলে, অনেকে অ্যান্টি গভর্নমেন্ট কথাবার্তা বলে, অনেকে অ্যান্টি সোশ্যাল ভ্যালুজ কথাবার্তা বলে বা কিছু করার চেষ্টা করে। যারাই এই ধরনের অপরাধের সাথে জড়িত হবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান দেশের অপরাধ তদন্ত বিভাগের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা। স্টপ করতে হবে, এটা করতে দেওয়া যাবে না। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন দিনের সংবাদ। এবারে জনদুর্ভোগের খবর জানাতে রাজধানীর জুরাইন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, জুরাইনে আপনি যে মানুষেরা রয়েছে তাদের জনদুর্ভোগ নিয়ে আমাদেরকে জানাবেন, কি কি সমস্যা তারা দেখছেন? জি ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 53, 52 এবং 53 নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কের জায়গাতে দাঁড়িয়ে আছি এবং এই রাস্তা, অর্থাৎ এটাকে জুরাইন মেডিকেল রোড এবং রজব আলী সর্দার রোড বলা হয়। আপনি দেখছেন আসলে এই গত 14 থেকে 15 বছর ধরে এই রাস্তার এই অবস্থা। খানাখন্দ, ময়লা পানি আর ড্রেনের পানিতে বেহাল অবস্থা। এখানকার যারা সাধারণ মানুষের যে জনজীবন, সেই জনজীবনের একেবারেই
দুর্ভোগের মধ্যে রয়েছে এখানকার সাধারণ মানুষ, এবং এখানের যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে যারা, তারা গত বছরের পর বছর কাউন্সিলে পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। দু একজনের কাছ থেকে আমি এই দুর্ভোগের কথা একটু জানতে চাই, একটু বলবেন। অনেক উন্নয়ন প্রকল্প হচ্ছে সিটি কর্পোরেশনে, আপনাদের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবে কেন অবহেলিতভাবে পড়ে আছে? আমরা তো সম্মানিত কমিশনার মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। গত ডিসেম্বর মাসেও ওই 52 নম্বর, 53 নম্বর এবং সংরক্ষিত কাউন্সিলর এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবকে নিয়ে আমরা সমন্বয় আমাদের দুর্ভোগের কথা বলেছি। আমরা তো সিটি কর্পোরেশনে ট্যাক্স দেই, গুলশান বন্ডে যারা থাকে আমরা সমপরিমাণ দেই, আমরা অবহেলিত বঞ্চিত কেন? আমরা মা বোনেরা রাস্তা দিয়ে যেতে পারে না, মসজিদে মুসল্লিরা যেতে না, স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারে না। হ্যাঁ, আমি মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করব, দয়া করে আপনি একটা বিশেষ বরাদ্দ দিয়ে, আপনার বিশেষ একটা টিম দিয়ে, একটু ইন্সপেকশন করিয়ে আপনারা দ্রুত আমাদের কার্যক্রমটা করে দেন, আমরা একটু শান্তি পাই, জনগণ একটু শান্তি পাক। আপনাকে দোয়া করবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলায় যে উন্নয়নের জোয়ার তুলেছেন, আপনি তার ভাগ্নে হিসাবে যে দায়িত্ব পালন করছেন, জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে, আমি আশা করব এই দায়িত্ব হিসাবে আমার অনুরোধটুকু আপনি রাখবেন। দয়া করে এই 52 এবং 53 নম্বর ওয়ার্ডের যে আংশিক যে মেডিকেল রোড এবং সর্দার রোডের যে অংশটুকু দয়া করে আমাদেরকে একটু মুক্তি দেন। আপনি বিশেষ বরাদ্দ দিয়ে এই কাজটি করে দেন। আল্লাহ আপনার ভালো করবে। ধন্যবাদ। দোয়া করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে শুনলেন যে আসলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, আসলে তারা অভিযোগ করার জন্য কিন্তু অনেক মানুষই কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটি দাবি যেন দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হয়, তারা যে দুর্ভোগে রয়েছে সে দুর্ভোগ যেন লাঘব করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। ধন্যবাদ বিপ্লব আপনাকে। আমাদের সাথে জুরাইন থেকে সহকর্মী তালুকদার বিপ্লব সরাসরি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জনদুর্ভোগের বিষয়ে। বরিশালের গৌর নদীর একটি ক্লিনিকে পেট জোড়া লাগানো অবস্থায় 2 যমজ শিশুর জন্ম হয়েছে। তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সুস্থ থাকলেও তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর এই 2 শিশুকে আলাদা করার চিকিৎসায় সবার সহযোগিতা চেয়েছেন হতদরিদ্র পরিবার। রাহাত খানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার একটি ক্লিনিকে পেট জোড়া লাগা অবস্থায় 2 কন্যা শিশুর জন্ম হয়। ওই দিন বিকালে এই নবজাতকদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ আছে। এই ধরনের বাচ্চাদের যে জন্মগত যে ত্রুটিটা নিয়ে জন্মগ্রহণ করে সেটাকে আমরা বলি কনজয়েন্ট টুইন, এবং এটার অপারেশন বাংলাদেশে এখন হয় এবং বেশ কয়েকটা অপারেশন আগে সাকসেসফুলি হয়েছে। এই হাসপাতালে পেট জোড়া লাগানো 2 শিশুকে আলাদা করার ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মূলত তাদেরকে সেপারেশন করা দরকার, তো সেপারেশনের জন্য যে সার্জারি প্রয়োজন তার জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটি যেখানে নয় বললে তারা মন্তব্য করেছেন। এই 2 শিশুর চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন হতদরিদ্র বাবা মা। ময়ূর থেকে সিজার করাইছি, ময়ূর থেকে বলছে বরিশাল নিয়ে আসতে, বরিশাল আনছি, এখন কালকে এরা বলছে ঢাকা নিয়ে যেতে। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দিনের সংবাদ। এবার এফআরএস সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাজেটে কোনো প্রস্তাবনা না থাকার পরেও লাগাম টানা যাচ্ছে না ভোজ্য তেলের দামে। ক্রেতাদের অস্বস্তি বাড়িয়েছে মাছ ও মাংসের বাজার। বাজেটের প্রভাবে কিছু পণ্যের দর বাড়লেও এখনও কমেনি কর মওকুফ পাওয়া বিভিন্ন দ্রব্যের দাম। বরাবরের মতোই পাইকারদের ওপর দোষ চাপিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের বলছেন তাদের কথা না ভাবে না কেউ আর। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। জীবন আর জীবিকার তাগিদে প্রণীত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালে রাখতে কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে কয়েকটি পণ্যে।
তার মধ্যে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাবার তৈরির উপকরণ অন্যতম। এতে মাছ ও মাংসের দাম কমার কথা থাকলেও শুক্রবারের খুচরা বাজারে উল্টো বেড়েছে। গরুর মাংস 600 থেকে 650, আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 900 টাকায়। সরবরাহ কমের অজুহাতে ইলিশ ছাড়া সব মাছের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 100 টাকা। কাঁচামাছ হয়তো দেখা যায় 10 টাকা 20 টাকা এদিক সেদিকে 50 টাকা 60 টাকা এরকম কেজিতে বেশি আছে। গত সপ্তাহে এই সপ্তাহে আজকের বাজারে একটু বেশি দাম। বৃষ্টির কারণে মাছ একটু কম আসতেছে কয়েকদিন ধরে, তার জন্য দাম একটু 10-5 টাকা 20 টাকা বেশি। গেল রমজানের আগে এক দফা আর ঈদের আগে পরে 2 দফা বাড়ানো হয় ভোজ্য তেলের দাম। লাগামহীন এই বাজারে এখন 1 লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 138 টাকায়। নতুন করে দাম না বাড়লেও ঈদের সময় বাড়া দামে এখন বিক্রি হচ্ছে ডাল, চিনি, আটা সহ মুদিপণ্য। বাজেটে কর বাড়লেও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে লবণ আর বিদেশি সাবান। ঈদের পরে যেটা পাচ্ছে ওইটাই আছে, কিন্তু এখন আর নতুন করে বাড়ে না, শুধু ইনটেক তেলের দাম পাচ্ছে নতুন করে। যদি দাম বাড়ানোর প্রয়োজন হয় যেটা আফটার দ্য বাজেট, এটা বাজেটের উপর ডিপেন্ড করে তারপর হওয়া উচিত আর কি। ছেলে মেয়ে খাওয়াইতে 10,000 টাকা বেতন পাই, এক বাড়িতে কাজ করি। এটা অযৌক্তিকভাবে বাড়াতে এমন এক পর্যায়ে নিয়ে যায় অসহনীয় পর্যায়ে চলে যায়, কিন্তু গভর্নমেন্ট আসলে ওইভাবে মনিটরিং করায়। কোনো কারণ ছাড়াই এক সপ্তাহ আগে কেজিতে 20 টাকা বেড়ে যাওয়া পেঁয়াজ এখন কিছুটা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। কর বাড়ানোর খবরে দাম বেড়েছে বিদেশি গাজর, মাশরুম, টমেটোর দাম। 2 দিন আগে দাম কমলেও এখন কেজিতে আবারও 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সদ্য ঘোষিত 2021-22 অর্থ বছরের 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পকে প্রাধান্য দেওয়া হলেও বে টার্মিনাল নিয়ে তেমন কোনো রূপরেখা না থাকায় হতাশ চট্টগ্রামের ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি আরও একটি বন্দর বে টার্মিনাল চালু করার কোনো বিকল্প নেই বললেন অর্থনীতিবিদরা। তবে করোনাকালের দ্বিতীয় বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেওয়ায় খুশি পোশাক শিল্প মালিকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। করোনাকালে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট অত্যন্ত সাহসী এবং সময়োপযোগী বলে মত দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। সেই সাথে চট্টগ্রামের চলমান মেগা প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে সময় মতো শেষ করার আহ্বান তাদের। চট্টগ্রামের বৃহৎ প্রজেক্টগুলো, এটা তো একটা বড় প্রজেক্ট, এই মেগা প্রজেক্টের একটা অন্যতম। কাজে এটা অনগোয়িং প্রজেক্ট এবং অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে সময় মতো যাতে শেষ হয় সেদিকে আমাদের প্রস্তাব আছে। আমদানি রপ্তানি আরো সহজ ও গতিময় করতে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণের বিষয়ে রূপরেখা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন বন্দরের ভৌগোলিক অবস্থান ও ধারণ ক্ষমতা কম থাকায় দ্রুত বে টার্মিনালের বিকল্প নেই। আমরা চাই বে টার্মিনালের একটা সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেট যখন আলোচনায় আসবে তখন এটা হোক। আমাদের অর্থনীতির সাইজ যেভাবে আমাদের বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু চট্টগ্রাম বন্দরের বিকল্প বে টার্মিনালকে কিন্তু অতি তাড়াতাড়ি দেশের অর্থনীতির স্বার্থে এটার স্বার্থে এটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত। বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেয় স্বস্তিতে গার্মেন্টস মালিকরা। বাজেটের যে কন্টিনিউশন আছে এই কন্টিনিউশনই কিন্তু অব্যাহত আছে, এখান থেকে কিছু বাদ দেওয়া হয়নি। আমি মনে করি যে এটিও যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য ভালো একটি সাপোর্ট হবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে বড় ঘাটতি থাকলেও এটির বাস্তবায়নে ঋণের উপরেই বেশি নির্ভর হতে হবে সরকারকে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিরাপত্তায় হুমকির অজুহাত এনে চীনের 59টি প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি। বিবিসি জানায় এই নিষেধাজ্ঞা আগামী 2 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় 31টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় ছিল, আর এখন তা বেড়ে 59টিতে দাঁড়িয়েছে। বৈশ্বিক বাজারে ক্ষতির প্রভাব কমাতে এসব প্রতিষ্ঠানের ওপর জোরদার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। তিনি আরও বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এই তালিকা হালনাগাদ করা হবে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ হবে।
এদিকে নতুন এই মার্কিন পদক্ষেপের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার পাশাপাশি তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় চীন আইনগত সহায়তা দেবে বলে মন্তব্য করেছেন তিনি। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।